আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল ইসলাম, রিউমাটোলজিস্ট। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমরা ইভ্যালুয়েশন অফ জয়েন্ট পেইন নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন পেশেন্ট যদি আমাদের কাছে গিরা ব্যথা নিয়ে আসে, তার যে কোনো জয়েন্টের পেইনের কথা যদি বলে আমাদের কাছে, তাহলে আমরা কিভাবে ডায়াগনোসিসে পৌঁছাবো বা কিভাবে তার প্রপার ইভ্যালুয়েশন করে আমরা আলটিমেটলি ম্যানেজমেন্টের দিকে যাব, সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসে জয়েন্ট পেন নিয়ে, তখন আমাদের প্রথমে কয়েকটা কাজ থাকে। এর মধ্যে একটা হলো মানে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেশেন্ট যে বলল আমার গিরা ব্যথা বা আমার হাঁটুতে ব্যথা বা আমার কবজিতে ব্যথা বা আমার কনুয়ে ব্যথা এরকম দেখাইলো, পেশেন্ট ওই জয়েন্ট এরিয়াটা দেখায় মূলত, কিন্তু ওইটা আসলে আসলে ওইটা কি জয়েন্টের পেন না জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচার গুলো আছে সেখান থেকে পেনটা অরিজিনেট করতেছে, এটা আমাদের ফিজিশিয়ান যারা আমাদের এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ একজন পেশেন্ট এসে বলবে যে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা বললেই যে ওটা নি জয়েন্টের পেন, বিষয়টা এরকম নাও হতে পারে। সুতরাং যখন একজন পেশেন্ট কোনো একটা জয়েন্টে পেনের কথা আমাদের কাছে এসে বলবে, তখন আমাদের প্রথম কাজটা হবে যে এটা আসলে পেশেন্ট যে জায়গাটা দেখাচ্ছে ওটা ওই ওই জয়েন্টটার পেন না হচ্ছে ওই জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচার গুলো আছে সেখান থেকে এই পেনটা অরিজিনেট করতেছে। অর্থাৎ এই পেনটা কি আর্টিকুলার পেন না পেরি আর্টিকুলার পেন, এটা আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন নি জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে নি জয়েন্টের নি যখন একজন পেশেন্ট নি দেখায় যে আমার এই হাঁটুতে বা নিতে পেন, তখন আমাদের ওই নি জয়েন্ট থেকে ওই পেনটা আসতে পারে, অথবা নি জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচার, যেমন কোলেটারাল লিগামেন্টস আছে, এনসারাইন টেন্ডন আছে, এনসারাইন এনথেসিস আছে, তারপরে মানে ওভারলাইং জয়েন্টের ওভারলাইং যে বার্সা গুলো আছে সেই বার্সাইটিস হয়েও পেন আসতে পারে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে যে এটা কি নি জয়েন্ট থেকে আসছে না নি জয়েন্টের আশেপাশে যে স্ট্রাকচার গুলা অর্থাৎ পেরিআর্টিকুলার যে স্ট্রাকচার গুলা আছে সেইগুলা থেকে এই পেনটা অরিজিনেট করতেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এটাকে আর্টিকুলার না পেরিআর্টিকুলার পেন এটা ডিফারেন্সিয়েট করা। এখন আর্টিকুলার বা পেরিআর্টিকুলার পেন ডিফারেন্সিয়েট করার জন্য কতগুলা পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন আর্টিকুলার পেন যদি হয়, তাহলে পেশেন্ট বলবে যে তার ওই জয়েন্টের চারপাশ দিয়েই ব্যথা, অর্থাৎ এটা জয়েন্টের যে কোনো এক সাইডে ব্যথা এরকম হবে না, এটা হবে হচ্ছে পুরো জয়েন্ট মার্জিন জুড়েই তার ব্যথা হচ্ছে। তখন সেটা আমরা চিন্তা করবো যে এটা আর্টিকুলার পেইন হতে পারে। আর পেরিআর্টিকুলার পেইনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় পুরো জয়েন্ট না, জয়েন্টের এক সাইডে অর্থাৎ যে কোনো একটা পাশে লোকালাইজড এরিয়াতে পেশেন্ট পেন বলতেছে। তাহলে লোকালাইজড এরিয়াতে পেন বললে আমরা ধারণা করবো যে এটা পেরিআর্টিকুলার হতে পারে। এরপরে অনেক পেশেন্টের জয়েন্ট পেনের সাথে সোয়েলিং থাকে। তো কারো সোয়েলিং যদি গ্লোবাল সোয়েলিং হয় যে পুরো জয়েন্ট এরিয়া জুড়েই তার হচ্ছে সোয়েলিং আছে, তাহলে সেটা আর্টিকুলার পেন হওয়ার পসিবিলিটি বাড়ে। আর যদি এরকম হয় যে জয়েন্ট মার্জিনের মানে জয়েন্ট জয়েন্ট লাইন যেটা আছে এই জয়েন্ট লাইনের কোনো এক সাইডে এক পাশে বা লিনিয়ার সোয়েলিং আছে, তাহলে সেটাকে আমরা বলবো যে পেরিআর্টিকুলার পেন হওয়ার পসিবিলিটি বেশি। এরপর কোন একটা জয়েন্টের যে কয়টা প্লেনে মুভমেন্ট করা সম্ভব, আমরা জানি যে কোনো জয়েন্টে শুধু একটা প্লেন মুভ করে, কোনো জয়েন্ট একাধিক প্লেনে মুভ করে। তো একটা জয়েন্টের যে কয়টা লাইনে সে মুভ করতে পারে, যদি আর্টিকুলার পেন হয় তাহলে তার ওই সকল প্লেনে মুভ করতে গেলেই তার হচ্ছে পেনটা অ্যাগ্রাভেট করবে। কিন্তু পেরিআর্টিকুলার পেনের ক্ষেত্রে শুধুমাত্র একটা যেই যেই স্ট্রাকচার থেকে পেনটা অরিজিনেট করতেছে ওই স্ট্রাকচারটা যেই মুভমেন্টের সাথে রিলেটেড, শুধুমাত্র ওই মুভমেন্ট করতে গেলে পেশেন্টের পেনটা অ্যাগ্রাভেট করবে। তাহলে আর্টিকুলার পেনের ক্ষেত্রে পেশেন্টের
ওই জয়েন্টের যে কোনো ধরনের মুভমেন্ট করতে গেলে তার পেনটা বাড়বে। পেরিআর্টিকুলার পেনের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা মুভমেন্ট এফেক্টেড হবে, যেই মুভমেন্টে ওই স্ট্রাকচারটা রিলেটেড, শুধুমাত্র ওই ক্ষেত্রে ওই প্লেন বরাবর মুভ করতে গেলে পেশেন্টের পেনটা এগ্রাভেট করবে। এরপর আমরা দেখবো যে হচ্ছে তার অন্যান্য যে ইনফ্লামেশনের ফিচার, যেমন হচ্ছে পুরা জয়েন্ট এরিয়া জুড়ে তার হচ্ছে রেডনেস আছে কিনা, পুরা জয়েন্ট লাইন মার্জিন বরাবর তার টেন্ডারনেস আছে কিনা। যদি পুরা জয়েন্ট মার্জিন বরাবর টেন্ডারনেস থাকে, জয়েন্ট লাইন বরাবর, মানে হোল জয়েন্ট লাইন বরাবর টেন্ডারনেস, তাহলে সেটা আর্টিকুলার পেইন হওয়ার পসিবিলিটি বাড়ে। আর যদি দেখা যায় যে হচ্ছে পুরা জয়েন্ট লাইন বরাবর টেন্ডারনেস না, যে কোনো এক পাশে তার হচ্ছে টেন্ডারনেস, তাহলে সেটা পেরিআর্টিকুলার পেইন হওয়ার পসিবিলিটি বাড়ে। তাহলে আমাদের কাছে যখন কোনো একজন পেশেন্ট আসবে, আমাদের প্রথম কাজ হবে যে তার এটা কি আর্টিকুলার না পেরিআর্টিকুলার পেইন সেটা ভাগ করা। তাহলে তাহলে আর্টিকুলার বা পেরিআর্টিকুলার ভাগ করার ক্ষেত্রে আমরা যেগুলো বললাম, যে পেশেন্টের সোয়েলিং যদি থাকে, গ্লোবাল সোয়েলিং থাকবে আর্টিকুলার ক্ষেত্রে, পেরিআর্টিকুলার ক্ষেত্রে যে কোনো লোকালাইজড এরিয়াতে সোয়েলিং বা লিনিয়ার সোয়েলিং থাকবে। তারপরে হোল জয়েন্ট লাইন বরাবরই তার পেন থাকবে, এবং টেন্ডারনেস দেখতে গেলে হোল জয়েন্ট লাইন বরাবর টেন্ডারনেস থাকলে সেটা আর্টিকুলার পেন। আর যদি কোনো একটা এরিয়াতে জয়েন্ট, যে কোনো জয়েন্টের এক পাশে বা লিনিয়ারলি তার যদি টেন্ডারনেস থাকে, সেটা হচ্ছে পেরিআর্টিকুলার হওয়ার পসিবিলিটি বেশি। তারপরে যদি জয়েন্টের মুভমেন্ট করা হয়, তাহলে সকল মুভমেন্ট পেইনফুল এবং রেস্ট্রিক্টেড হবে, এবং সকল মুভমেন্টের ক্ষেত্রেই তার পেইন অ্যাগ্রাভেট করবে আর্টিকুলার পেইনের ক্ষেত্রে। আর যদি পেরিআর্টিকুলার পেইনের ক্ষেত্রে সাধারণত যে কোনো একটা মুভমেন্টের ক্ষেত্রে তার হচ্ছে পেইনটা অ্যাগ্রাভেট করে, বা যে কোনো একটা মুভমেন্ট তার হচ্ছে রেস্ট্রিক্টেড থাকে। তাহলে এইভাবে আমরা ভাগ করলাম যে এটা আর্টিকুলার পেইন না পেরিআর্টিকুলার পেইন। এখন যদি আর্টিকুলার পেইন হয়, আর্টিকুলার পেইন হইলে আমরা এরপরে হিসাব করব এটা কি শুধুমাত্র একটা জয়েন্টে পেন, না 2 থেকে 4টা জয়েন্টে, না না 4টার বেশি। তাহলে এই 3টা ভাগে ভাগ করব। একটা জয়েন্ট যদি এফেক্টেড হয় সেটা হচ্ছে মনো আর্টিকুলার পেন, 2 থেকে 4টা জয়েন্ট যদি এফেক্টেড হয় সেটা অলিগো আর্টিকুলার পেন, আর 4-এর বেশি বা 5 বা তার ততোধিক জয়েন্ট যদি এফেক্টেড হয় সেটা হচ্ছে পলি আর্টিকুলার পেন। তাহলে মনো আর্টিকুলার, অলিগো আর্টিকুলার অথবা পলি আর্টিকুলার, এই 3টা ভাগে আমরা ভাগ করব। একটা হইলে মনো, 2, 3, 4 যদি হয় অলিগো, 5 বা তার চেয়ে বেশি যদি হয় সেটা হচ্ছে পলি আর্টিকুলার পেন। তাহলে ধরেন একটা পেশেন্টের আমরা পাইলাম যে আর্টিকুলার পেন, এরপরে আমরা হচ্ছে এভাবে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করার পরে আমরা তখন হচ্ছে 3টা ভাগে কিন্তু চলে গেলাম, যে এটা মনো আর্টিকুলার অথবা অলিগো আর্টিকুলার অথবা পলি আর্টিকুলার, এই 3টা ভাগের যে কোনো একটা ভাগ আমরা হচ্ছে নিয়ে আসলাম ওই পেশেন্টের ক্ষেত্রে। এরপরে আমরা হচ্ছে হিস্ট্রি নিব যে এই জয়েন্টের পেইনের ডিউরেশন কত। এখন ডিউরেশনটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ডিউরেশনকে আমরা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এটা কি 6 সপ্তাহ কম ডিউরেশন না 6 সপ্তাহ বেশি, অর্থাৎ 1.5 মাসের কম বা 1.5 মাসের বেশি। যদি 6 সপ্তাহ কম হয় তাহলে আমরা সেটাকে বলি অ্যাকুট, আর 6 সপ্তাহ বেশি হইলে ক্রনিক বলা হয়। কোনো কোনো বইয়ে আবার এভাবেও আছে যে 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সাব অ্যাকুট এবং 12 সপ্তাহ বেশি হলে ক্রনিক। আমরা হচ্ছে সিম্পল ভাবে মনে রাখি যে 6 সপ্তাহ কম কিনা বা 6 সপ্তাহ বেশি কিনা। 6 সপ্তাহ কম হলে অ্যাকুট, 6 সপ্তাহ বেশি হলে ক্রনিক। এখন একটা পেশেন্টের মনো আর্টিকুলার বা অলিগো আর্টিকুলার বা পলি আর্টিকুলার পেন আমরা আগে ভাগ করে ফেলছি। এরপরে ডিউরেশন দেখে সেটা অ্যাকুট না ক্রনিক এই ভাগে ভাগ করলাম। যদি অ্যাকুট হয়, অ্যাকুট হইলে আমরা মানে কারো যদি হচ্ছে অ্যাকুট হয় তাহলে সেটা তখন অ্যাকুট মনো আর্টিকুলার অথবা অ্যাকুট অলিগো আর্টিকুলার অথবা অ্যাকুট পলি আর্টিকুলার পেন হবে। এবং যদি ক্রনিক হয় তাহলে সেটা ক্রনিক মনো আর্টিকুলার বা ক্রনিক অলিগো আর্টিকুলার বা ক্রনিক পলি আর্টিকুলার পেন হবে। এখন এইভাবে ভাগ করার পরে আমাদের লাস্ট যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে এটা কি ইনফ্লামেটরি পেন না নন ইনফ্লামেটরি পেন সেটা ভাগ করা। ইনফ্লামেটরি পেন এর কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে যে যেই জয়েন্টের এই সমস্যাগুলো হচ্ছে, এই পেইনটা তার হচ্ছে মর্নিং এ অ্যাগ্রাভেট করতেছে কিনা, মানে তার যে পেইনটা হয় এই পেইনটা ইন্টেন্সিটি সবচেয়ে বেশি সকালে কিনা, এটা একটা জিনিস। তারপরে সকালে যখন সে ঘুম থেকে উঠে তখন তার ওই জয়েন্টটা স্টিফ হয়ে থাকে কিনা, অর্থাৎ মর্নিং স্টিফনেস আছে কিনা।
তাহলে কারো যদি পেইনটা মোর মার্কড হয় সকালে, অথবা তার যদি সকালে মর্নিং স্টিফনেস থাকে এবং সে যখন অ্যাক্টিভিটি করতে যায় তখন পেইনটা আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ সকালে সবচেয়ে বেশি থাকে এবং অ্যাসোসিয়েটেড মর্নিং স্টিফনেস থাকে, এবং যখন সে মুভমেন্ট করে বা অ্যাক্টিভিটি করে তখন তার আস্তে আস্তে পেইনের ইন্টেন্সিটিটা কমতে থাকে। তাহলে যখন সে রেস্টে থাকে বা রাত্রে যখন সে মানে ঘুমানোর পরে শেষ রাতের দিকে বা সকালে ঘুম থেকে উঠে তখনই তার পেইনটা সবচেয়ে বেশি থাকে, এবং সে যখন এরপরে মুভমেন্ট করা শুরু করে, কাজকর্ম শুরু করে, তখন তার পেইনটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এরকম যদি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা সেটা চিন্তা করব যে এটা ইনফ্লামেটরি পেইন। আর নন ইনফ্লামেটরি পেইন এটা ঠিক উল্টা, যে যখন সে রেস্টে থাকবে তখন ভালো থাকবে, এবং যখন সে অ্যাক্টিভিটি করবে তখন তার পেইনের ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে, এবং এখানে মর্নিং স্টিফনেস থাকবে না, বা থাকলেও 15 মিনিটের কম থাকবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো। আর এছাড়াও ইনফ্লামেটরি পেইন হলে আমরা আরো কতগুলো ফিচার্স পাইতে পারি, যেমন হচ্ছে সাইন্স অফ ইনফ্লামেশন যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে রেডনেস, সোয়েলিং, তারপরে হচ্ছে মানে এ ধরনের, বা টেম্পারেচার রেইজড, তাহলে সোয়েলিং, রেডনেস, ওয়ার্মথ এইগুলো যদি থাকে তাহলে চিন্তা করবো যে এটা ইনফ্লামেটরি পেইন হতে পারে। আর যদি ওইগুলো অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা নন ইনফ্লামেটরি আমরা বলতে পারি। তাহলে যখন সে রেস্টে থাকবে তখন পেইন যদি বেড়ে যায় রেস্টের পরে, এবং রেস্ট নেওয়ার পরে বা সকালে ঘুম থেকে ওঠার সময় তার যদি স্টিফনেস থাকে এবং অ্যাক্টিভিটি করতে যাওয়ার পরে সেটা যদি ইমপ্রুভ করে, সেটা হচ্ছে ইনফ্লামেটরি, এবং এটার সাথে রেডনেস, ওয়ার্ম এইগুলো যদি থাকে, সোয়েলিং, টেন্ডারনেস এগুলো যদি থাকে তাহলে সেটা ইনফ্লামেটরি হবে। আর এর বিপরীতটা হইলে সেটা হচ্ছে নন ইনফ্লামেটরি। তাহলে আমরা আগেই ভাগ করে ফেলছি যে এটা অ্যাকুট মনোআর্টিকুলার অথবা ক্রনিক মনোআর্টিকুলার, অ্যাকুট অলিগোআর্টিকুলার অথবা ক্রনিক অলিগোআর্টিকুলার, আবার অ্যাকুট পলিআর্টিকুলার বা ক্রনিক পলিআর্টিকুলার, এভাবে আগেই ভাগ করে ফেলছি। এরপরে আমরা ভাগ করে ফেললাম যে এটা কি ইনফ্লামেটরি না নন ইনফ্লামেটরি। তাহলে যদি ইনফ্লামেটরি হয় তাহলে আগে যে অ্যাকুট অলিগোআর্টিকুলার আমরা ভাগ করলাম ওইটাকে তখন আমরা বলবো অ্যাকুট ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস বা অ্যাকুট মনোআর্থ্রাইটিস। আর যদি নন ইনফ্লামেটরি হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকুট নন ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস। তাহলে আমরা ইনফ্লামেটরি এবং নন ইনফ্লামেটরি এভাবে ভাগ করলাম। ইনফ্লামেটরি যদি হয় তাহলে আমরা ওরকম বললাম যে অ্যাকুট মনোআর্থ্রাইটিস বা অ্যাকুট ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস, বা হচ্ছে অ্যাকুট অলিগো আর্টিকুলার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, বা অ্যাকুট অলিগো আর্থ্রাইটিস, অ্যাকুট পলিআর্থ্রাইটিস বা অ্যাকুট ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস, এভাবে ভাগ করলাম। আবার ক্রনিক হইলেও এভাবে আমরা হচ্ছে ভাগ করে ফেলবো। তাহলে আমাদের মূলত এই ইনফ্লামেটরি পেইন যেগুলা সেইগুলাই হচ্ছে আমাদের মানে বেশি মানে কমনলি প্রেজেন্ট করে, এবং এইটাই ডিফারেন্সিয়েট করে আমাদের সবচেয়ে বেশি মানে ইফোর্ট দিতে হয় এগুলোতে। তাহলে অ্যাকুট বা ক্রনিক মনো আর্থ্রাইটিস বা অলিগো আর্থ্রাইটিস বা পলিআর্থ্রাইটিস, এটাই হচ্ছে আমাদের মূল জিনিসটা হয়ে দাঁড়ায় আর কি। এই যে এখানে হচ্ছে কতগুলো পার্থক্য দেখানো আছে, যেমন মর্নিং স্টিফনেস ইনফ্লামেটরি পেইনের ক্ষেত্রে 30 মিনিটের বেশি হয়, নন ইনফ্লামেটরি ক্ষেত্রে 30 মিনিট বা 15 মিনিটের কম হয়। ইনফ্লামেটরি পেইনের ক্ষেত্রে কনস্টিটিউশনাল ফিচার্স গুলো থাকে, যেমন ফিভার, ম্যালেজ, আর্থ্রালজিয়া এগুলো থাকে, এবং সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকে যখন সে প্রলং ইনঅ্যাক্টিভিটি বা সারা রাত যখন শুয়ে থাকে সকালের দিকে, তখন তার হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি হয়। এবং সোয়েলিং, টেন্ডারনেস, ইনফ্লামেশন এইগুলা হচ্ছে ইনফ্লামেটরি ক্ষেত্রে আমরা পাইতে পারি। এবার যদি হচ্ছে কোনো একজন পেশেন্টের আমরা পাইলাম, মানে তার হচ্ছে মনো আর্টিকুলার পেইন পাইলাম, মনো আর্থ্রাইটিস পাইলাম, তখন মনো আর্টিকুলার পেইন, এই যে আমরা পড়ছি এখানে যে মনো আর্টিকুলার পেইন পাইলাম বা হচ্ছে মনো আর্থ্রাইটিস পাইলাম, এটা হইতে পারে যে হচ্ছে নন ইনফ্লামেটরি বা ইনফ্লামেটরি। তো আমরা মূলত ইনফ্লামেটরি নিয়ে হচ্ছে আলোচনা করব, নন ইনফ্লামেটরিও আমাদের আলোচনা আসতে পারে। তাহলে একটা জয়েন্ট যদি ইনভলভড হয়, আমরা এটা আগেই শিওর হয়ে নিছি এটা হচ্ছে পেরিআর্টিকুলার স্ট্রাকচার না, এটা হচ্ছে জয়েন্টের ভিতর থেকে এই পেনটা আসতেছে। তাহলে সেটা হচ্ছে মনো, একটা জয়েন্ট, সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট, সেটা হচ্ছে মনো, এবং
এটা ডিউরেশন যদি 6 সপ্তাহের নিচে হয় তাহলে সেটা অ্যাকুট মনোআর্থ্রাইটিস। তাহলে অ্যাকুট মনোআর্থ্রাইটিস হলে এটা ইনফ্লামেটরিও হইতে পারে, নন ইনফ্লামেটরি হইতে পারে। ইনফ্লামেটরির কারণগুলোর মধ্যে অ্যাকুট ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস যেগুলা, সেগুলোর কারণের মধ্যে যেমন সেপটিক আর্থ্রাইটিস, গাউট, তারপরে সিউডো গাউট, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে মনোআর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস। আর অ্যাকুট নন ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস এর মধ্যে ট্রমা এবং হেমাথ্রোসিস, এগুলো হচ্ছে নন ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস। তাহলে কোনো একজন পেশেন্ট অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে যদি আসে, তার সিঙ্গেল জয়েন্টের প্রবলেম এবং সেটা ডিউরেশন 6 সপ্তাহের নিচে, তাহলে আমরা এইখানে যে কারণগুলো দেখানো আছে এইগুলো আমরা হচ্ছে চিন্তা করব। তো অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা হচ্ছে এইগুলা যে আমাদের মাথার ভিতরে ঢুকলো, এইগুলা ডিফারেন্সিয়েট করার জন্য কতগুলা পয়েন্ট আমরা তখন মানে ইয়ে করি, চেক করি। যেমন হচ্ছে কোন একজন পেশেন্ট সেপটিক আর্থ্রাইটিস কখন আমরা চিন্তা করব, যদি পেশেন্টের বয়স অনেক বেশি হয় বা পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়। ইমিউনো কম্প্রোমাইজড মানে হচ্ছে পেশেন্টের হয় ডায়াবেটিস আছে, অথবা কেমোথেরাপিউটিক্স বা ইমিউন সাপ্রেসিভ যে ড্রাগ গুলো আছে সেই ড্রাগ গুলা খাচ্ছে, অথবা পেশেন্টের এইচআইভি ইনফেকশন আছে, অথবা ক্রনিক কোনো ইনফেকশন যেমন হেপাটাইটিস বি, সি, এ ধরনের ইনফেকশন আছে, বা পেশেন্ট মানে তার যেভাবে হোক সে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না বলে তার হচ্ছে ম্যালনিউট্রিশন আছে, বা হচ্ছে পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ আছে। তাহলে এরকম মানুষ যদি হয়, অর্থাৎ যেগুলো বললাম যে পেশেন্টের বয়স অনেক বেশি, অথবা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। ইমিউনো কম্প্রোমাইজড মানে হচ্ছে যেমন যদি তার ডায়াবেটিস থাকে, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ যদি খায়, তার যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে, হেপাটাইটিস বি, সি এগুলো যদি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, অথবা হচ্ছে তার এইচআইভি ইনফেকশন যদি থাকে, অথবা বডির অন্য কোনো জায়গায় যদি ম্যালিগন্যান্সি থাকে, তাহলে আমরা হচ্ছে এই ধরনের পেশেন্টের যদি একটা সিঙ্গেল জয়েন্ট আর্থ্রাইটিস হয়, তখন আমরা চিন্তা করি যে এটা সেপটিক আর্থ্রাইটিস হইতে পারে। তখন আমরা হচ্ছে অন্যান্য ফিচার যেগুলা, যেমন হচ্ছে তার জ্বর আছে কিনা এটা দেখি। জ্বর আছে এবং এর সাথে অ্যাকুট মনোআর্থ্রাইটিস এবং ওরকম রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম সেই ধরনের রিস্ক ফ্যাক্টর আছে ওই পেশেন্টের, তখন আমরা চিন্তা করি যে এটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। এবং তখন আমরা যে জিনিসগুলা ইয়ে করি সেটা হচ্ছে যে এর সাথে পেশেন্টের অন্য অন্য আরো রিস্ক ফ্যাক্টর, যেমন হচ্ছে পেশেন্টের রিসেন্ট কোনো জয়েন্ট সার্জারি হিস্ট্রি বা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়ার হিস্ট্রি, এ ধরনের হিস্ট্রি আছে কিনা, এগুলো থাকলেও সেপটিক আর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটি বাড়ে। তো এগুলা থাকলে তখন আমরা সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করতে পারি এবং ওই অনুযায়ী তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি। যেমন সেপটিক আর্থ্রাইটিস হলে তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করা। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে ওটার হচ্ছে গ্রাম স্টেন কালচার সেন্সিটিভিটি এগুলো করি। তারপরে হচ্ছে সাইটোলজি করা হয়। সাইটোলজি করে যদি সেল কাউন্ট অনেক বেশি দেখা যায়, 50,000-এর বেশি, একটা জিনিস মনে রাখতে হবে যে সেপটিক আর্থ্রাইটিসে সেল কাউন্ট 50,000-এর বেশি থাকে। তাহলে 50,000-এর বেশি সেল কাউন্ট, এর সাথে গ্রাম স্টেন হয়তো পজিটিভ, কালচার সেন্সিটিভিটি পজিটিভ, তাহলে তো সেপটিক আর্থ্রাইটিস কনফার্ম হয়ে গেল। কিন্তু সেপটিক আর্থ্রাইটিসের প্রায় 50% পেশেন্টের ক্ষেত্রে গ্রাম স্টেন এবং কালচার এগুলো হচ্ছে নেগেটিভ আসে। সেক্ষেত্রে আমাদের ওই ক্লিনিক্যাল সিনারিও বা রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে ওইগুলোর উপরে ভিত্তি করে আমরা হচ্ছে তখন ডায়াগনোসিস করি যে এটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। এর সাথে সেল কাউন্ট যদি দেখি যে 50,000-এর বেশি বা 1,00,000-এর বেশি, তখন সেটা সেপটিক আর্থ্রাইটিস আমরা ধরে নিই। এরপর অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে আসলে আমাদের আরেকটা জিনিস মাথায় আসে যে গাউট। তাহলে আমরা বললাম যে হচ্ছে পেশেন্টের বয়স যদি অনেক বেশি হয়, 65 বা 70-এর বেশি, তারা যদি এখন মনোআর্থ্রাইটিস নিয়ে আসে, তাহলে আমাদের মাথায় প্রথম স্ট্রাইক করে সেপটিক আর্থ্রাইটিস। কিন্তু কোনো একজন মানুষ যার বয়স 40 বছর বা 45 বছর বা 35 বছর, মিডিল এজ পার্সন যদি আমাদের কাছে আসে এবং উনি যদি মেল পেশেন্ট হন এবং উনি যদি অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে আসেন, তখন আমাদের প্রথম চিন্তা হয় যে এটা গাউটি আর্থ্রাইটিস হইতে পারে, গাউট হইতে পারে। তাহলে সেপটিক আর্থ্রাইটিস আমরা বলছি যে ইল্ডারলি পিপলদের ক্ষেত্রে, আর গাউট হচ্ছে মিডিল এজড, যেমন 40 বা 50
বা 35 এরকম বয়সের কোনো মানুষ এবং মেল পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তখন আমাদের মাথায় প্রথম স্ট্রাইক করে যে এটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস হতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে গাউট কিন্তু পশ্চিমা দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম, কারণ বাংলাদেশ পশ্চিমা দেশে যেভাবে অ্যালকোহল বা হচ্ছে সফট ড্রিঙ্কস বা বেশি বেশি রেড মিট খাওয়ার যে কালচার, ওইটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি, এবং ওই জিনিসগুলো হচ্ছে গাউটের প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। সে কারণে তাদের দেশে গাউটের তুলনায় আমাদের দেশে গাউট অনেক কম হয়। তারপরেও যদি কোনো একজন মিডিল এজ পার্সন অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে আসে, এবং বিশেষ করে যদি ফার্স্ট এমটিপি জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসে, যে তার হঠাৎ করে 10 দিন থেকে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে খুব তীব্র ব্যথা, বয়স হচ্ছে 40 থেকে 45 বছর এবং মেল পেশেন্ট, তখন আমরা চিন্তা করি যে এটা গাউটি আর্থ্রাইটিস হতে পারে। যদি ওরকম সাসপেক্ট করি, তখন আমরা হচ্ছে কতগুলো পরীক্ষা করি, যেমন হচ্ছে ওই জয়েন্ট এর অ্যাসপিরেশন করি, ফ্লুইড অ্যাসপিরেশন করে সাইটোলজি করি, এবং আমরা হচ্ছে পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি করি। সাইটোলজি করে আমরা দেখি যে সেল কাউন্ট, ওই যে সেপটিক আর্থ্রাইটিসের যেরকম সেল কাউন্ট 50,000-এর বেশি থাকে, গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও সেল কাউন্ট 50,000-এর বেশি থাকে। এবং এখানে পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি করলে সেটা হচ্ছে পজিটিভলি বাই রেফ্রিনজেন্স বা নেগেটিভলি বাই রেফ্রিনজেন্স হইতে পারে। পজিটিভলি বাই রেফ্রিনজেন্স হইলে সেটা সিডো গাউটের দিকে চলে যায়, আর নেগেটিভ বাই রেফ্রিনজেন্স যদি হয় তখন সেটা হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল এর ক্ষেত্রে নেগেটিভ বাই রেফ্রিনজেন্স হয়, এবং তখন আমরা হচ্ছে সেটাকে গাউট হিসাবে ডায়াগনোসিস করি। এখন ওই গাউটে যদি আমরা হচ্ছে পোলারাইজড মাইক্রোস্কোপি করার জন্য সাইনোভিয়াল ফ্লুইড নিতে চাই, তাহলে আমাদের একটা সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করা, যেটা এটার বিশেষ প্রসিডিউর আছে। যেমন এটা হচ্ছে হেপারিনাইজ সিরিঞ্জে নিতে হবে। হেপারিনাইজ সিরিঞ্জ মানে হচ্ছে যে হেপারিন এর ভায়াল থেকে আমরা হচ্ছে হেপারিন টেনে নিলাম সিরিঞ্জে, এরপরে ওই ভায়ালেই হেপারিন ঢুকাই দিলাম, তাহলে ওই সিরিঞ্জের গায়ে যে কিছু পরিমাণে হেপারিন লেগে থাকলো, ওটাই তখন হেপারিনাইজ সিরিঞ্জ। যদি আমরা হচ্ছে পোলারাইজড মাইক্রোস্কোপি করতে চাই, তাহলে ওই হেপারিনাইজ সিরিঞ্জ দিয়ে আমরা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড কালেকশন করব, এবং এটা ওই ফ্রেশ অবস্থায় হচ্ছে পোলারাইজড মাইক্রোস্কোপি করতে হবে। যদি আমরা ওইটা রেখে দিই বা ফ্রিজের মধ্যে রেখে আগামীকাল পরীক্ষা করবো এরকম যদি চাই, তাহলে কিন্তু আমাদের ক্রিস্টাল গুলো ডিসসলিউশন হয়ে যাবে। সুতরাং ফ্রেশ আনরেফ্রিজারেটেড সাইনোভিয়াল ফ্লুইড লাগবে, এবং হচ্ছে হেপারিনাইজড সিরিঞ্জ দিয়ে হচ্ছে সেটা নিতে হবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে পারি। এরপরে একটা হচ্ছে সিডো গাউট। সিডো গাউট কোন একজন পেশেন্টের বয়স যদি বেশি হয়, যেটা আমরা সেপটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে বললাম, বয়স যদি 50 বা বিশেষ করে হচ্ছে 60-এর বেশি যদি হয়, 60-এর বেশি বয়সের কোনো মানুষ যদি উনি হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল জয়েন্ট মনোআর্থ্রাইটিস নিয়ে আসেন, তাহলে আমাদের মাথায় সেপটিক আর্থ্রাইটিস ছাড়াও আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে সিউডো গাউট। সিউডো গাউট সাধারণত দেখা যায় যে প্রিভিয়াসলি অস্টিওআর্থ্রাইটিস থাকে যে জয়েন্ট গুলাতে, যেমন হচ্ছে নি জয়েন্ট। কোনো পেশেন্টের অনেক আগে থেকে নি জয়েন্টে অল্প অল্প মেকানিক্যাল পেইন ছিল, এবং সেটা অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস ছিল, ওটা নিয়ে উনি চলতেছিলেন মোটামুটি। এখন হঠাৎ করে তার গত 3 দিন থেকে সিভিয়ার পেইন, এই নি জয়েন্টে লাল হয়ে আছে এবং সিভিয়ারলি টেন্ডার, ডাজ নট অ্যালাউ টু টাচ করতে দিচ্ছে না, এরকম পেশেন্ট যদি হয়, তখন আমরা সেটা চিন্তা করি যে সিউডো গাউট হতে পারে। সিউডো গাউটের ক্ষেত্রেও ইনভেস্টিগেশন হচ্ছে আমরা ওই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করব, অ্যাসপিরেশন করে সেটা সাইটোলজি যদি করি, তাহলে দেখা যাবে যে ওইটার সেল কাউন্ট 50,000-এর বেশি। তাহলে সেপটিক গাউট, সিউডো গাউট সবগুলোর ক্ষেত্রে সেল কাউন্ট 50,000-এর বেশি হবে। এবং এই সিউডো গাউটের পেশেন্টের যদি আমরা সাইনোভিয়াল ফ্লুইড থেকে পোলারাইজড মাইক্রোস্কোপি করতে চাই, তাহলে এটা হচ্ছে পজিটিভলি বাইরেফ্রিনজেন্স হবে, এটা মনে রাখতে হবে। তাহলে পজিটিভলি বাইরেফ্রিনজেন্স হলে সেটা সিউডো গাউট, এবং সেই ক্রিস্টালের নাম হচ্ছে সিপিপিডি ক্রিস্টাল। আর যদি নেগেটিভ বাইরেফ্রিনজেন্স হয়, তাহলে সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে হয়, এবং সেটা হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল। এরপরে কোনো একজন মানুষ যদি অ্যাকুট মনোআর্থ্রাইটিস নিয়ে আসে, এবং তার যদি 2-4 দিন বা 5 দিন আগে একটা সিভিয়ার ট্রমার হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা সেটা চিন্তা করতে পারি যে ট্রমাটিক আর্থ্রাইটিস কিনা। আর একটা জিনিস একটু মনে রাখতে হবে যে ট্রমার পরে যে জয়েন্ট পেইন হয়, এটা অনেক সময় হিমোফিলিয়ার জন্য হতে পারে। সুতরাং ওটা যে শুধু ট্রমা
হিমোফিলিয়া নাই, এই জিনিসটা আমাদের অবশ্যই এক্সক্লুড করতে হবে। এরপর কোন একটা পেশেন্ট যদি ইয়াং মেল পেশেন্ট হয়, যেমন হচ্ছে 15 বছর বা 20 বছর বা 22 বছর বয়স, এরকম মেল পেশেন্ট হঠাৎ করে তার সিঙ্গেল জয়েন্টে আর্থ্রাইটিস, এটা হয়তো 2-3 সপ্তাহ থেকে, এরকম কম বয়সী মেল পেশেন্টের যদি অ্যাকুট মনো আর্থ্রাইটিস হয়, তাহলে আমাদের একটা ডিফারেন্সিয়াল থাকে যে এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নিব, যে যখন তার জয়েন্ট পেন শুরু হলো তার আগের 1-2 মাসের মধ্যে পাতলা পায়খানা বা প্রস্রাবের সমস্যা এগুলো ছিল কিনা, এগুলো থাকলে তখন আমরা চিন্তা করি যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। এরপরে কোনো পেশেন্টের আগে থেকে হিমোফিলিয়া ছিল মাইল্ড, এখন তার হালকা একটু আঘাত লাগার পরে ওই জয়েন্টটা মানে সিভিয়ারলি সোলেন এবং টেন্ডার হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার বা হিমোফিলিয়ার ক্ষেত্রে এরকম হতে পারে। অ্যাকুট মনো আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস, যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এ ধরনের পেশেন্টও কিন্তু মনো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে যে জিনিসগুলো বলা হইলো এইগুলো একটু মনে রাখতে হবে। এরপরে হচ্ছে ক্রনিক মনো আর্থ্রাইটিস, কোন একজন পেশেন্টের সিঙ্গেল জয়েন্টে পেইন এবং সেটার ডিউরেশন 1.5 মাসের বেশি, তখন সেটা ক্রনিক মনো আর্থ্রাইটিস বলা হচ্ছে। ওটার কতগুলা কারণ আছে, যেমন অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে হতে পারে, টিউবারকুলার আর্থ্রাইটিসের ক্ষেত্রে হতে পারে, বা মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিসের ক্ষেত্রে হতে পারে। এখন অস্টিও আর্থ্রাইটিস কখন আমরা চিন্তা করবো, যে পেশেন্টের আগে থেকে পেইন ছিল, ক্রনিক পেইন, এবং মুভমেন্ট করতে গেলে পেইনটা বাড়ে বা অ্যাবনর্মাল পশ্চারে যদি সে দাঁড়ায় থাকে, তাহলে তার হচ্ছে পেইনটা অ্যাগ্রাভেট করে, তাহলে সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। এটা সাধারণত একটু বেশি বয়স যাদের, তাদের এই অস্টিও আর্থ্রাইটিস হয়। টিউবারকুলার আর্থ্রাইটিস আমরা চিন্তা করতে পারি ক্রনিক মনো আর্থ্রাইটিসের কজ হিসাবে, যেমন হচ্ছে যদি পেশেন্টের জ্বর থাকে, ওয়েট লস থাকে, বা প্রিভিয়াস হিস্ট্রি অফ টিউবারকুলোসিস যদি থাকে, তাহলে এইগুলো থাকলে আমরা চিন্তা করি যে হচ্ছে টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে। হিমোফিলিক আর্থ্রাইটিস তো আগেই বললাম। হিমোফিলিক আর্থ্রাইটিস একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা এখন মনো আর্থ্রাইটিস নিয়েও আসতে পারে, ক্রনিক মনো আর্থ্রাইটিস নিয়েও আসতে পারে। তখন আমরা ওই যে ক্লটিং টাইম বা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এপিডিটি, এইগুলো প্রলং থাকলে তখন আমরা হচ্ছে হিমোফিলিক আর্থ্রাইটিস চিন্তা করতে পারি। মনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস ক্রনিক মনো আর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, যেমন হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস মনো আর্টিকুলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে আমরা যে কথাগুলো বলতেছিলাম, যে পেশেন্টের যদি মানে এখন মনো আর্থ্রাইটিস নিয়ে আসে, তাহলে আমরা কতগুলো ডিফারেন্সিয়াল চিন্তা করলাম, যে সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে, গাউট ছিল গাউট প্রমাণ হতে পারে, হিমোফিলিক আর্থ্রাইটিস হতে পারে, তারপরে হচ্ছে ক্রনিক মনো আর্থ্রাইটিস নিয়ে আসলে টিউবারকুলার আর্থ্রাইটিস হতে পারে, বা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু মাথায় রাখার চেষ্টা করব। এখন এখানে যে জিনিসগুলো আমরা অলরেডি বলে ফেলছি, এর মধ্যে একটা ছিল যে সেপ্টিক আর্থ্রাইটিস। সেপ্টিক আর্থ্রাইটিস আমরা আগেই আলোচনা করে ফেলছি, এগুলো জাস্ট হচ্ছে দেখানো যে যেমন পেশেন্টের যদি লার্জ লিম্ব জয়েন্টে মনো আর্থ্রাইটিস নিয়ে আসে, এবং ওনার যদি ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস, তারপরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, এইচআইভি ইনফেকশন, বা হচ্ছে ইল্ডারলি পেশেন্ট যদি হয়, প্রস্থেটিক জয়েন্ট যদি থাকে, যে জয়েন্টের মধ্যে কোনো মেটাল স্থাপন করা আছে, বা হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা আছে, স্কিন ইনফেকশন যদি থাকে, জয়েন্টের অপারেশন করা যদি থাকে, আইভি ইনজেকশন যদি দেওয়া থাকে ইন্ট্রাআর্টিকুলার, বা হচ্ছে অ্যাডভান্স সিকেডি বা অ্যাডভান্স লিভার ডিজিজ, সিকেল সেল ডিজিজ, ম্যালিগন্যান্সি, হিমোফিলিয়া, এগুলো থাকলে তখন সেটা সেপ্টিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। এর সাথে জ্বর এবং জয়েন্ট পেন শুরু হওয়া বা জ্বর শুরু হয়, এটা 6 সপ্তাহ কম, এরকম যদি হয়, তাহলে সেটা সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে। তখন এক্সামিন করে দেখবো যে সেই জয়েন্টটা হচ্ছে লাল হয়ে আছে, হট হয়ে আছে, লুজ ব্যাক পজিশনে রাখতেছে, এরকম যদি থাকে তখন আমরা সিবিসি, এসআর, সিআরপি এগুলো করবো। সানিভাল ফ্লুইড স্টাডি করে দেখবো যে টোটাল কাউন্ট 50,000-এর বেশি, নিউট্রোফিলিক হতে পারে, গ্রাম স্টেন কালচার এগুলো পজিটিভ পাওয়া যেতে পারে। একটা জিনিস মনে রাখেন যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসটা হচ্ছে মোস্ট কমন। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস সেপ্টিক আর্থ্রাইটিসের অর্গানিজমের মধ্যে সবচেয়ে কমন, এবং সেই কারণে আমরা জানি যে হচ্ছে সেপ্টিক আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন বা হচ্ছে ভ্যানকোমাইসিন। ওটার কারণ হচ্ছে যে সেপ্টিক আর্থ্রাইটিসের প্রধান কারণ আসলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এবং যেটা হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন বা ভ্যানকোমাইসিন, এইগুলার প্রতি মানে সবচেয়ে বেশি সেনসিটিভ।
এরপরে পেশেন্টের মধ্যবয়স্ক পেশেন্ট যদি হয়, মেল যদি হয়, অবেজ যদি হয়, অ্যালকোহল খেয়ে যদি থাকে, মেটাবলিক সিনড্রোম যদি থেকে থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, সোরিয়াসিস, কিডনি ডিজিজ, থাইরয়েড, এইগুলো যদি থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা গাউট হতে পারে। তারপরে যদি পেশেন্টের সাডেন অনসেট পেইন যদি থাকে এবং সবচেয়ে বেশি পিক সিভিয়ারিটি হবে হচ্ছে 4 থেকে 6 ঘন্টায় এবং এরপরে আস্তে আস্তে কমতে থাকে, তখন সেটা হচ্ছে গাউট। আমরা চিন্তা করব এর আগে এরকম পেইন হয়েছিল কিনা সেটা হচ্ছে আমাদের মানে হিস্ট্রিতে নিতে হবে। গাউট যে জয়েন্ট গুলোতে হতে পারে এর মধ্যে কমন জয়েন্ট গুলো হচ্ছে ফার্স্ট এমটিপি, অ্যাঙ্কেল এবং নি। তাহলে ওই জয়েন্ট গুলো ইরাথেমাটাস হট এবং টেন্ডার হবে। সাইনোভিয়াল ফ্লুইড যদি করি তাহলে পোলারাইজড মাইক্রোস্কোপি করলে ক্রিস্টাল আর হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড লেভেল আমরা অ্যাকুট অ্যাটাক সাবসাইড করার পরে যদি না করি তাহলে হচ্ছে সেটা ফলস রিডিং দিবে। সুতরাং সিরাম ইউরিক অ্যাসিড লেভেল যদি আমরা করতে চাই তাহলে যখন অ্যাক্টিভ জয়েন্ট পেইন আছে ওই সময় না করে একটু ইমপ্রুভ হলে তারপরে করা উচিত। এরপরে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা বলছি যে ইয়াং মেল পেশেন্ট যদি হয়, তার আগে যদি ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইউটিআই, ইউরেথ্রাল ডিসচার্জ এগুলোর হিস্ট্রি যদি থাকে, লার্জ জয়েন্ট যদি এফেক্টেড হয় এবং মানে চোখ চোখ চোখে যদি সমস্যা থাকে, পেইনফুল রেড আই যদি থাকে, ইউভাইটিস, কনজাংটিভাইটিস, স্কিন লেশন, জেনিটাল লেশন এগুলো যদি থাকে, টোটাল কাউন্ট যদি 2000 থেকে 50,000 এর মধ্যে হয়, কোনো অর্গানিজম পাওয়া যাচ্ছে না এবং এইচএলএ B27 পজিটিভ হলে সেটাকে আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলতে পারি। এরপর কোনো পেশেন্ট যদি এখন মনো আর্থ্রাইটিস নিয়ে আসে, বয়স যদি বেশি হয়, 50-এর বেশি, এবং নি জয়েন্ট বা রিচ জয়েন্ট যদি ইনভলভ হয় এবং সাথে যদি আগে থেকে অস্টিও আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে, তাহলে ওই পেশেন্টের ইনফেকশন, ট্রমা বা সার্জারি পরে এটা অ্যাগ্রাভেট করতে পারে। এগুলা কজের মধ্যে হেমাক্রোমাটোসিস, প্রাইমারি হাইপারপ্যারাথিরয়েডিজম এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এক্স-রে করলে আমরা ক্যালসিনোসিস পাবো, সাইনোভিয়াল ফ্লুইড করলে ক্লাউডি পাবো এবং পোলারাইজড মাইক্রোস্কোপি করলে সিপিপিডি ক্রিস্টাল বা পজিটিভলি বাইরেফ্রিজেন্স পাবো। এইখানে একটা ছবি দেখানো আছে যে সিডোগাউটের এক্স-রে। এখানে ওই যে ক্যালসিফিকেশন হয়ে গেছে, মানে হচ্ছে জয়েন্ট ভিতরে যে কার্টিলেজ গুলো থাকে ওটার এরকম ক্যালসিফিকেশন পাওয়া যায়, লিনিয়ার ক্যালসিফিকেশন সিডোগাউটের ক্ষেত্রে। এরপরে অ্যাকুট হেমাটোরাইসিস যদি হয় সেটা সিম্পল ট্রমার জন্য হতে পারে অথবা অ্যাসোসিয়েটেড হেমোফিলিয়ার জন্য হতে পারে। আমরা হিস্ট্রি নিব যে এক্সেস ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা, মাইনর ট্রমা বা সার্জারির পরে রিকারেন্ট ব্লাড স্টেন্ট ইফিউশন হচ্ছে কিনা, তারপরে ক্লটিং টাইম প্রলং হবে এবং ফ্যাক্টর 8 লেভেল কমে যাবে। এরপর হচ্ছে ক্রনিক মনোআর্থ্রাইটিস। ক্রনিক মনোআর্থ্রাইটিসের একটা অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা 40 বছর বয়সের পরে হয় এবং ওয়েট বেয়ারিং এর সাথে রিলেটেড। অবেসিটি, ওয়েট বেয়ারিং যত বেশি হবে, জয়েন্টে যদি ট্রমা থাকে, মেল অ্যালাইনমেন্ট থাকে, এইগুলা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বাড়াবে। এর সাথে জয়েন্ট টেন্ডারনেস, কোর্স ক্রিপিটাস, এগুলো আমরা যদি ওই জয়েন্ট লাইন টেন্ডারনেস দেখি তাহলে টেন্ডারনেস পাবো এবং জয়েন্টের মুভমেন্ট করলে আমরা ক্রস ক্রিপিটাস পাইতে পারি। এক্স-রে যদি করি তাহলে ওই জয়েন্টে জয়েন্ট স্পেস ন্যারোইং পাওয়া যেতে পারে, অস্টিওফাইট পাওয়া যেতে পারে। এরপর টিউবারকুলার আর্থ্রাইটিস কখন চিন্তা করব? প্রলং ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট, অ্যানোরেক্সিয়া, কন্টাক্ট উইথ টিবি পেশেন্ট এগুলো যদি থাকে এবং এক্স-রে তে প্যাসিভ ওপাসিটি, মেমটি টেস্ট পজিটিভ, এএসআর রেইজড, সাইনোভিয়াল ফ্লুইডে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, এডিএ এগুলা পজিটিভ থাকতে পারে এবং জিন এক্সপার্ট পজিটিভ থাকতে পারে এবং আলটিমেটলি সাইনোভিয়াল বায়োপসি করে হচ্ছে আমাদের ডায়াগনোসিস করা লাগতে পারে। তাহলে এই গেল আমাদের অ্যাকুট এবং ক্রনিক মনোআর্থ্রাইটিস। এরপরে আসা যায় যে হচ্ছে কোনো পেশেন্ট যদি অলিগোআর্থ্রাইটিস বা পলিআর্থ্রাইটিস নিয়ে আসে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব? ইভ্যালুয়েট করব যে আমরা কতগুলো কজ, তখন আমরা চিন্তা করব কোনো পেশেন্ট যদি আর্টিকুলার পেন এবং মাল্টিপল জয়েন্টে পেন 5টা বা তার বেশি এবং সেটা যদি ইনফ্লামেটরি হয় তাহলে সেটা হচ্ছে 6 সপ্তাহের নিচে যদি ডিউরেশন হয় সেটা হচ্ছে অ্যাকুট পলিআর্থ্রাইটিস, আর 6 সপ্তাহের বেশি হলে ক্রনিক পলিআর্থ্রাইটিস। এখন এর কজগুলোর মধ্যে ভাইরাল আর্থ্রাইটিস, রিউমাটয়েড, স্পন্ডালোআর্থ্রাইটিস, সোরিয়াটিক, রিঅ্যাক্টিভ জিআই, রিউমেটিক ফিভার, এসএলই, এমসিডিটি এগুলা হচ্ছে পলিআর্থ্রাইটিসের কারণ। সার্কাইডোসিস, এওএসডি, থাইরয়েড ডিসঅর্ডার, হেমাক্রোমাটোসিস, ক্রনিক গাউট, কার্সিনোমাটাস, পলিআর্থ্রাইটিস।
এইগুলা আমাদের পলিআর্থ্রাইটিস বা অলিগোআর্থ্রাইটিসের ডিটি। এখন যে পলিআর্থ্রাইটিস বা অলিগোআর্থ্রাইটিস নিয়ে আসলে পেশেন্ট ওটা যদি 6 সপ্তাহ নিচে হয় তাহলে সেটাকে তখন অ্যাকুট পলিআর্থ্রাইটিস বা অ্যাকুট অলিগোআর্থ্রাইটিস এভাবে বলা হবে। সেটার কজ গুলোর মধ্যে যেমন ভাইরাল আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, আর্লি সিস্টেমিক রিউমাটিক ডিজিজ, এগুলো হচ্ছে অ্যাকুট পলিআর্থ্রাইটিসের কারণ। ক্রনিক বা সাব অ্যাকুট পলিআর্থ্রাইটিস যেটা সেগুলোর কারণের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডালোআর্থ্রাইটিস, ক্রনিক রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, পলিআর্টিকুলার গাউট, এমসিডিডি, এসএলই, সার্কোইডোসিস, এগুলো হচ্ছে ক্রনিক বা সাব অ্যাকুট যে পলিআর্থ্রাইটিস ওটার কারণ। আচ্ছা, ভাইরাল আর্থ্রাইটিস যদি হয় তাহলে আমরা যে কারণগুলো বলছি এটার মধ্যে ভাইরাল আর্থ্রাইটিস একটা ছিল যেটা অ্যাকুট পলিআর্থ্রাইটিস করে। ওটার কারণ হচ্ছে জ্বর থাকবে এবং সিমেট্রিক পলিআর্থ্রাইটিস থাকবে। এটা হচ্ছে হ্যান্ডস এবং ফিট এই জয়েন্ট গুলোতে বেশি এফেক্ট করে এবং সাধারণত 6 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এরপরে পার্ভোভাইরাস B19 হইতে পারে, সাধারণত ইয়াং অ্যাডাল্ট বা টিনেজারদের ক্ষেত্রে হয়, সিজনাল এবং ট্রানজিয়েন্টলি পজিটিভ আরএ টেস্ট থাকতে পারে। চিকানগুনিয়া হতে পারে, চিকানগুনিয়াও অ্যাকুট পলিআর্থ্রাইটিসের একটা কারণ হতে পারে, ক্রনিক পলিআর্থ্রাইটিসের একটা কারণ। এখানে হচ্ছে ফিভার, জয়েন্ট পেন, আরএ লাইক ফিচার, এসপি লাইক ফিচার, ক্রনিক সেলফ লিমিটিং এবং ক্রনিক যদি হয় তাদের ক্ষেত্রে অবশ্যই ডিএমআরডি দিতে হবে। যদিও চিকানগুনিয়া বা ইনফেকশনের মাধ্যমে হচ্ছে, ক্রনিক হইলে কিন্তু সেখানে এই চিকানগুনিয়াতে আমরা ভাইরাস জানি, এটা এখানে অ্যান্টিভাইরালের কোনো রোল নাই, বরং ডিএমআরডি দিতে হবে তখন। এই যে আরএ লাইক বা এসপিএ লাইক ফিচার, আরএ লাইক হলে মেথোট্রেক্সেট, এসপিএ লাইক হলে তখন হচ্ছে সালফাসালাজিন। রিউমাটিক ফিভার পলিআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে। এখানে মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া আছে। মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, কার্ডাইটিস, ইরেথিমা মার্জিনেটাম, কোরিয়া, সাবকুটেনিয়াস নোডুল, এইগুলা যদি থাকে, অথবা মাইনর ক্রাইটেরিয়া যেগুলো আছে যেমন ফিভার, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, আর্থারালজিয়া, প্রিভিয়াস রিউমাটিক ফিভার, রেস্ট, ইএসআর, সিআরপি, লিউকোসাইটোসিস, এইগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে রিউমাটিক ফিভার হতে পারে। তাহলে এই মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রিউমাটিক ফিভার সাধারণত 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় চিকিৎসা না করলেও। এরপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও ক্রনিক পলিআর্থ্রাইটিস নিয়ে আসে। এখানে সিমেট্রিক হ্যান্ড ইনভলভমেন্ট থাকে, ফিমেল এবং মেল দুই দলই উপস্থিত থাকে। দুই দলে এটা হইতে পারে। রিউমাটয়েড নোডিউল থাকতে পারে, রেডিওলজিক্যাল চেঞ্জের মধ্যে ইরোশন, অস্টিওপেনিয়া, জয়েন্ট স্পেস নার্ভিং এগুলো পাওয়া যেতে পারে। আর এ টেস্ট, অ্যান্টিসিসিপি এগুলো পজিটিভ পাওয়া যেতে পারে। স্পন্ডালোআর্থ্রাইটিস কাদের ক্ষেত্রে চিন্তা করব? বয়স যদি 45 এর নিচে হয়, মেল পেশেন্ট যদি হয়, ব্যাক পেন যদি থাকে, লোয়ার লিম্ব লার্জ জয়েন্টে পেন যদি থাকে, অ্যাসিমেট্রিক অনসেট যদি হয়, যেমন হচ্ছে হয়তো দেখা গেল যে বাম পায়ের হাঁটু আর ডান পায়ের অ্যাঙ্কেল এভাবে শুরু হইলো। ফ্যামিলিতে এসপিএ সোরিয়াসিস বা ইউভেটিস এগুলো আছে কিনা এগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। যদি কোনো স্পন্ডালোআর্থ্রাইটিসের পেশেন্টের সোরিয়াসিস অ্যাসোসিয়েটেড থাকে তখন সেটা আবার সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে যাবে। আমরা এই সেলে B27 করে দেখতে পারি এবং এক্স-রে করে বায়োল্যাটারাল স্যাক্রোআইলাইটিস পাইতে পারি। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা আগে বলছি যে ইয়াং মেল পেশেন্ট এবং যখন জয়েন্ট পেন শুরু হলো তার আগে ডায়রিয়া, ডিসেন্ট্রি, ইউরেথ্রাল ডিসচার্জ এগুলো ফিচার থাকবে, পেইনফুল রেড আই থাকবে, লোয়ার লিম্ব প্রিডমিনেন্ট হবে, সার্সিনেট ব্যালানাইটিস এবং কেরাটোডার্মা ব্লেনোরোজিকা এইগুলা থাকতে পারে। সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি হয় এটা সাধারণত অ্যাসিমেট্রিক হইতে পারে বা সিমেট্রিক পলিআর্থ্রাইটিস হইতে পারে, ডিআইপি জয়েন্ট ইনভলভ থাকতে পারে, আর্থ্রাইটিস মিউটিলেন্স হইতে পারে। পেশেন্টের সোরিয়াসিস বা ফ্যামিলিতে সোরিয়াসিস থাকতে পারে, নেল সেন্স থাকতে পারে, ডিআইপি ইনভলভমেন্ট, ইএসআর, সিআরপিটিএস থাকতে পারে। এই সেলে B27 এবং CW6 পজিটিভ হতে পারে। অ্যাকুট পলিআর্থ্রাইটিস নিয়ে আসলে আমাদের আরেকটা ডিফারেন্সিয়াল মাথায় আসে, সেটা হচ্ছে এসএলই। এটা সাধারণত কম বয়সী গার্ল যারা আছে, স্কুল গোয়িং বা কলেজ গোয়িং গার্ল যেগুলো, ওরা যদি জয়েন্ট পেন নিয়ে আসে এবং স্কিন লেশন সাথে যদি থাকে, সাথে অ্যালোপেশিয়া, ফটোসেনসিটিভিটি, ওরাল আলসার, নোটস এগুলো যদি থাকে এবং এটার সাথে এএনএ, অ্যান্টি-ডিএনএ পজিটিভ, কমপ্লিমেন্ট লেভেল লো, সাথে ইউরিনারি করলে প্রোটিনিউরিয়া, হেমাসুরি এগুলো যদি পাওয়া যায় তাহলে সেটা এসএলই হওয়ার পসিবিলিটি বাড়ে। কোনো পেশেন্টের যদি বায়োল্যাটারাল প্যারোটিড এনলার্জমেন্ট হয়, অ্যাঙ্কেল জয়েন্ট পেইন যদি থাকে, ইউভেটিস যদি থাকে, তখন সেটা হচ্ছে সার্কোইডোসিস হতে পারে, ইরিথেমা নোডোসাম থাকতে পারে এবং এক্স-রে করলে হাইলার লিম্ফেডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। এমসিটিডি পেশেন্টের এমসিটিডি কখন বলবো? যদি জয়েন্ট পেইন, রেনল্ডস, সুয়েলিং, স্ক্লেরোডার্মা এগুলো যদি থাকে এবং এটার সাথে এএনএ, অ্যান্টি আরএনপি, সিপিকে এগুলো পজিটিভ হইলে তখন হচ্ছে আমরা হচ্ছে এমসিডিটি বলতে পারি।
অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজও আসতে পারে। পেশেন্ট সাধারণত ফিভার, র্যাশ, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফোডেনপাথি এইগুলো থাকে। এইগুলার সাথে তার যদি RANA নেগেটিভ থাকে, লিউকোসাইটোসিস থাকে, ফেরিটিন যদি বেশি থাকে, তাহলে অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ হতে পারে। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, যেমন হচ্ছে এটা ওমেনদের বেশি হয়, মেকানিক্যাল পেন হয়, হ্যাভার্ডেন্স এবং বাসার্স নোড হয়, ডিআইপি ইনভলভমেন্ট থাকে। এগুলা থাকলে আমরা হচ্ছে জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস চিন্তা করি। ক্রনিক গাউট আসতে পারে, যেমন অ্যাকুট মনোআর্থ্রাইটিস রিকারেন্ট অ্যাটাক হতে হতে একটা সময় দেখা যায় যে অন্যান্য জয়েন্ট হয়, এবং ক্রনিক মনোআর্থ্রাইটিস তখন আমরা মানে কোনো পেশেন্টের যদি হচ্ছে বারবার একটা সিঙ্গেল জয়েন্টে আর্থ্রাইটিস হয় এবং বয়স যদি হচ্ছে মিডল এজ হয়, এবং এই যে রিকারেন্ট যে আর্থ্রাইটিস হচ্ছে এটার মাঝখানের সময়টা যদি পুরোপুরি সে পেন ফ্রি ইন্টারভাল যদি থাকে, ওটাকে বলা হয় ইন্টারক্রিটিক্যাল পিরিয়ড, এরকম যদি থাকে, এবং এভাবে থাকতে থাকতে একটা সময় দেখা যায় যে তার মাল্টিপল জয়েন্ট ইনভলভ করছে, এবং সেটা আর ওই মাঝখানে যে ভালো হয়ে যে অনেক কিছুদিন ভালো থাকে আবার শুরু হয়, যেটাকে ইন্টারক্রিটিক্যাল পিরিয়ড বলা হচ্ছে, এটা একটা সময় অ্যাটাক হইতে হইতে একটা সময় দেখা যায় যে মাল্টিপল জয়েন্টে ধরে, এবং মাঝখানে ভালো হয়ে যে একটা ইন্টারক্রিটিক্যাল পিরিয়ড এটা থাকে না, তখন সেটাকে ক্রনিক পলিআর্টিকুলার গাউট বলা হয়। এবং এই ক্রনিক পলিআর্টিকুলার গাউটে আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে এটা অনেক দিনের অসুখ, এবং এটা হচ্ছে মাল্টিপল জয়েন্ট ধরে, এবং তার সাথে এই পেশেন্টের টোফাই, হাইপার ইউরিসেমিয়া এগুলা পাওয়া যেতে পারে। এক্সরে করলে আমরা হচ্ছে পাঁচটা আউট লেশন পাইতে পারি। কার্সিনোমাটাস পলিআর্থ্রাইটিস এর পেশেন্টও ওই পলিআর্থ্রাইটিস নিয়ে আসতে পারে, যে কোনো একজন পেশেন্টের ম্যালিগনেন্সি আছে, তার হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসাবে মাল্টিপল জয়েন্টে পেন নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওই ম্যালিগনেন্সির মানে ম্যালিগনেন্সি আছে কিনা বডিতে, যদি ম্যালিগনেন্সি থাকে এবং এর সাথে জয়েন্ট পেন যদি থাকে, এবং তার হচ্ছে অন্য কমন যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ওইগুলো যদি এক্সক্লুড করা যায়, তাহলে সেটা কার্সিনোমাটাস পলিআর্থ্রাইটিস। এক্ষেত্রে সাধারণত অ্যাসিমেট্রিক লোয়ার লিম্ব লার্জ জয়েন্ট ইনভলভ হয়, এবং এখানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে স্পেয়ার করে। রিউমাটয়েড নোডুল এবং রিউমাটয়েড ফ্যাক্টর এই ক্ষেত্রগুলোতে অ্যাবসেন্ট থাকে। তাহলে রিউমাটয়েড নোডুল, রিউমাটয়েড ফ্যাক্টর অ্যাবসেন্ট, এবং মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা, এইটা সাধারণত ধরে না, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে একটা কমন ফিচার যে এমসিপি জয়েন্টকে ধরবে। কার্সিনোমাটাস পলিআর্থ্রাইটিস এমসিপি জয়েন্টে ওরকম ফিল করবে না। তাহলে এই জিনিসটা, এইগুলা আমাদের হচ্ছে কার্সিনোমাটাস পলিআর্থ্রাইটিস বিবেচনা করতে হেল্প করে। তাহলে পলিআর্থ্রাইটিস নিয়ে আসলে আমরা কি করব, যে ওটা আসলে জয়েন্টের পেন কিনা, এরপরে দেখবো যে সেটা 6 সপ্তাহ বেশি কিনা। 6 সপ্তাহ বেশি থাকলে তার সিস্টেমিক সিমটম আছে কিনা। সিস্টেমিক সিমটম থাকলে তাহলে কানেকটিভ টিস্যু ডিজিজ, যেমন এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এমসিডিটি ওইগুলো। আর যদি সিস্টেমিক সিমটম না থাকে তাহলে ভাইরাল আর্থ্রাইটিস, আর্লি সিস্টেমিক রিউমাটিক ডিজিজ, এগুলো এইভাবে আস্তে আস্তে আগাবো। এরপরে আমরা হচ্ছে পেশেন্টকে ইনভেস্টিগেট করব কিভাবে। এই ধরনের পেশেন্টকে আমরা অলরেডি বলেই ফেলছি, যদি পেশেন্ট আমরা যেই ডিজিজটা সাসপেক্ট করতেছি ওইটা ডায়াগনোসিস করার জন্য। যেমন কোন পেশেন্ট আমরা বললাম যে যদি গাউট সাসপেক্ট করি, তাহলে তার সাইনোভিয়াল ফ্লুইডে পোলারিস মাইক্রোস্কোপি করতে পারি, তারপর আল্ট্রাসোনোগ্রাম অফ দি এফেক্টেড জয়েন্ট করে দেখতে পারি, কোন তারপর হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডে সাইটোলজি করতে পারি। কোন পেশেন্ট যদি সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে আমরা সাইনোভিয়াল ফ্লুইড সাইটোলজি করব, যেখানে 50,000-এর বেশি সেল কাউন্ট পাবো, নিউট্রোফিল পাবো, এবং সেটা হচ্ছে গ্রাম স্টেন কালচার এগুলো করবো। কোন পেশেন্টের যদি সিউডো গাউট চিন্তা করি, তাহলে সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করব, সাইটোলজি 50,000-এর বেশি, এবং এক্ষেত্রে পোলারাইজ মাইক্রোস্কোপি করলে পজিটিভলি বাইরে ফ্রিঞ্জেস পাওয়া যায়, এটা করতে পারি। তারপরে কোন পেশেন্টের যদি মনে করি অস্টিওআর্থ্রাইটিস, তাহলে এফেক্টেড জয়েন্টের এক্সরে করে দেওয়া যায়। কোন পেশেন্টের যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সাসপেক্ট করি, তাহলে তার অ্যান্টিসিসিভ টেস্ট করব। স্পন্ডাইলোআর্থ্রাইটিস চিন্তা করলে এক্সরে পেলভিস এবং HLA-B27 টেস্ট করব। কোন পেশেন্টের সার্কোডিসিস চিন্তা করলে চেস্ট এক্সরে করব, ক্যালসিয়াম লেভেল, সিরাম অ্যানজিওটেনসিন লেভেল, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং ব্রঙ্কাল ভালার লাভাস থেকে আমরা কিছু টেস্ট করতে পারি। তাহলে এইভাবে আমরা হচ্ছে যেটা সাসপেক্ট করব ওইটাকে ধরে আমরা হচ্ছে পরীক্ষাগুলা করব, করার পরে আমরা হচ্ছে একটা ডায়াগনোসিসে পৌঁছাইতে পারি। তাহলে এইভাবে আমরা হচ্ছে মানে জয়েন্ট পেন ইভালুয়েট করি। তবে আমাদের ডাক্তারদের মধ্যে কিছু ভুল মানে জয়েন্ট পেন ইভালুয়েশনের ক্ষেত্রে কিছু সমস্যা হয়, বা
মানে আমরা যেই কাজটা আসলে হচ্ছে জেনে বা না বুঝে মানে ভুল করি, সেটা হচ্ছে যে ইনভ্যারিয়েবলি যে কোনো জয়েন্ট পেনের পেশেন্ট আসলেই বেশিরভাগ ডাক্তার সিরাম ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দেয় এবং এএসও টাইটার করতে দেয়। এটা আসলে কোনো ভ্যালু নাই। কোনো পেশেন্টের যদি শুধুমাত্র আমরা গাউটি আর্থ্রাইটিস সাসপেক্ট করি, অর্থাৎ কোনো একটা পেশেন্ট অ্যাকুট মনো আর্থ্রাইটিস নিয়ে আসছে, মাত্র 20 দিনের ব্যথা, একটা সিঙ্গেল জয়েন্টে ব্যথা, এবং সেটা হচ্ছে ফার্স্ট এমটিবি জয়েন্ট অথবা অ্যাঙ্কেল জয়েন্ট, এরকম যদি হয় তখন আমরা সেটাকে গাউট সাসপেক্ট করতে পারি। অবশ্যই সেটা মিডল এজ মেল পেশেন্ট হইতে হবে, ফিমেল পেশেন্টদের সাধারণত গাউট হয় না। আর একটা বিষয় হচ্ছে যে যখন যখন একজন মানে আরেকটা আমরা ঝামেলা করি যে হচ্ছে কম বয়সী পুরুষ মানুষই ধরেন আমাদের কাছে অ্যাকুট মনো আর্থ্রাইটিস নিয়ে আসলো বা অন্য যে কোনো আর্থ্রাইটিস, তাদেরকেও অনেক সময় সিরাম ইউরিক অ্যাসিড লেভেল করতে দেওয়া হয়। এটা আসলে ঠিক না, কারণ গাউটের যে সিরাম ইউরিক অ্যাসিড, এই সিরাম ইউরিক অ্যাসিডের লেভেল যখন বাড়তি থাকে, নর্মাল যে 5-এর নিচে থাকার কথা বা 6-এর নিচে থাকার কথা, কারো যদি এই সিরাম ইউরিক অ্যাসিড লেভেল এই লেভেলের তুলনায় বেশি থাকে, তাহলে এই ইউরিক অ্যাসিড গুলো আস্তে আস্তে ক্রিস্টাল ফর্মেশন করে। তো এই ক্রিস্টাল ফর্মেশন করে জয়েন্টে ইনফ্লামেশন বানাইতে এটা বহু বছর সময় লেগে যায়। সে কারণে যদি আমরা হচ্ছে কম বয়সী মানুষের 25 বছর 20 বছর এরকম মানুষকে যদি আমরা সিরাম ইউরিক অ্যাসিড করিয়ে গাউট ডায়াগনোসিসের চিন্তা করি, তাহলে এটা পুরোপুরি ভুল। গাউট সাধারণত 40 বছরের নিচে খুব রেয়ার এবং মেলদের হয়। ফিমেল এদেরও গাউট হইতে পারে, খুবই আনকমন, এবং যদি ফিমেলদের হয় সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরে হবে, পোস্ট মেনোপজাল পিরিয়ডে যে এই ঘটনা ঘটবে। যখন হচ্ছে মাসিক বন্ধ হবে, তার নর্মালি মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের সাথে যে আরবিসি গুলো বের হয়ে যায়, আরবিসি মেটাবলিজমের মাধ্যমে অনেক পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু যেহেতু প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের মাধ্যমে ফিমেলদের ইয়ে আরবিসি গুলো বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড তৈরির সোর্স যেটা সোর্সটা ইয়ে হয় আর কি, মানে যখন মাসিক হচ্ছে তখন ইউরিক অ্যাসিড তৈরির সোর্সটাই থাকতেছে না, যেহেতু আরবিসি গুলো বের হয়ে যাচ্ছে। আর যখন মেনোপজ চলে আসে তখন এই ঘটনা আর থাকে না, আরবিসি গুলা বের হয়ে যাচ্ছে না, সব থেকে যাচ্ছে, তখন ওইখান থেকে ইউরিক অ্যাসিড গুলা বের হয়ে আসতে পারে এবং ওইগুলো জমাট বেঁধে বেঁধে একটা সময় গাউট হতে পারে। তাহলে ম্যানুস্ট্রিয়েটিং ফিমেলের কখনো গাউট হয় না। আর মেল পার্সনদের ক্ষেত্রে সাধারণত সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার পরে এবং আরো বয়স করায় মিডল এজের দিকে গেলে তখন হচ্ছে গাউট হয়। তাহলে ইনভ্যারিয়েবলি ইউরিক অ্যাসিড আমরা করতে দিব না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা হচ্ছে এএসও টাইটার অনেকে করতে দেয়, এটা যদিও এই প্রবণতা অনেক কমে গেছে। এএসও টাইটারে আসলে কোনো রোল না, এটা শুধুমাত্র যে পেশেন্টের আমরা রিউম্যাটিক ফিভার সাসপেক্ট করি। রিউম্যাটিক ফিভার বাংলাদেশে খুবই 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 আনকমন, সুতরাং এএসও টাইটার করা এখন প্রায় একটা মানে হচ্ছে ইউজলেস একটা টেস্টে পরিণত হয়েছে। রিউম্যাটিক ফিভার আমরা কখন সাসপেক্ট করব, এটা আমরা আগেই দেখাইছি যে বয়স কম হইতে হবে, 5 থেকে 15 বছর বয়স। এরকম পেশেন্টের যদি তার হচ্ছে স্কিন ডিজিজ বা হচ্ছে বা সোর থ্রোট এগুলা পরে তার হচ্ছে রিউম্যাটিক ফিভার ডেভেলপ করতে পারে। রিউম্যাটিক ফিভার যদি চিকিৎসা নাও করা হয়, তাও কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরে পেইন ভালো হয়ে যাবে। এখন একটা মানুষের ব্যথা যদি 6 মাস বা 1 বছরের ব্যথা হয়, আর তাকে যদি আপনি এসও টাইটার করতে দেন, সেটা আসলে কখনোই যুক্তিযুক্ত হবে না। তাহলে ইউরিক অ্যাসিড এবং এসও টাইটার এটা নিয়ে আমরা হচ্ছে আরেকটু সাবধান হব এবং পেশেন্টদেরকে হিস্ট্রি ভালোভাবে নিতে হবে, প্রপার এক্সামিনেশন করতে হবে, সেই অনুযায়ী মাথায় সেট আপ করে নিয়ে তারপরে আমরা হচ্ছে ইনভেস্টিগেশনের দিকে আগাবো। তাহলে দেখা যাবে যে হয়তো 3-4টা ইনভেস্টিগেশন দিয়ে আমরা ডায়াগনোসিসে পৌঁছায় যাইতে পারতেছি। আর একটা জিনিস অবশ্যই, যে রিউম্যাটিক কন্ডিশনের জন্য যে মেডিসিন গুলো পেশেন্টদেরকে দেওয়া হয়, বেশিরভাগই হচ্ছে লিভার কিডনি এগুলাতে ঝামেলা করে। সুতরাং সকল পেশেন্টকে আমরা রিউম্যাটিক মেডিকেশন যেগুলো আছে এগুলো দেওয়ার আগে অবশ্যই লিভার এবং কিডনির যে ফাংশন এটা ঠিক আছে কিনা এটা হচ্ছে দেখে নেওয়া অত্যন্ত আবশ্যক। তাহলে এইভাবে আমরা হচ্ছে জয়েন্ট পেন নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাকে আমরা এইভাবে ইভালুয়েট করে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি। তাহলে এতটুকু ছিল আমার আজকের জয়েন্ট পেনের ইভালুয়েশন।